আওয়ামী আমলে সুদীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে রাষ্ট্রের প্রশাসন সবাই মুখে ফেনা তুলেছে, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। কারণে তারা বলেছে যে বাংলাদেশ নাকি ভারতের ঋণ কখনো শোধ করতে পারবে না। বিষয়টা এখন পরিষ্কার যে দেশের সরকার স্বৈরাচারী ছিল বলে আরেকটি স্বৈরাচারী সরকারকে প্রমোট করত। আসলে কি ভারত বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে? এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে আমাদের একটু ইতিহাস থেকে ঘুরে আসতে হবে। 1946 থেকে 1947 সময়ে ভারতীয় উপমহাদেশে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়েছিল। পরিশেষে 1947 সালে লাহোর প্রস্তাব এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশের দুইটি রাষ্ট্রের জন্ম হয়, একটি তার পাকিস্তান, অন্যটি তার ভারত। সেই সময় বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে পাকিস্তান একটি অঞ্চল ছিল। 1947 থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ছিল অনেক বেশি ঘটনাবহুল। সেই সময়ের বিষয়ে আমাদের অনেকেরই জানা এবং ইতিহাস সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। এবার আসি 1971 সালে ভারতের ভূমিকা বিষয়ে। 25শে মার্চের পর বাংলাদেশের প্রায় 1 কোটি শরণার্থীকে ভারত সেই সময় আশ্রয় দিয়েছিল এবং পরোক্ষভাবে সেই সময় থেকেই ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে। 1971 সালের 17 এপ্রিলের পর মুজিবনগর সরকার শপথ নেওয়ার পরে বাংলাদেশের স্বীকৃতি চেয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছিল। ভারত সরকার স্বীকৃতি না দিলেও পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যত ধরনের সহযোগিতা দরকার হয়েছিল ভারত সরকার সেটা বাংলাদেশকে দিয়েছে। এমনকি মুক্তিযুদ্ধের সময়ে গঠিত মুজিবনগর সরকারকে ভারত থেকে পরিচালনার সুযোগ করে দেওয়া হয়েছিল। অস্ত্র থেকে সৈনিকদের প্রশিক্ষণ সব বিষয়ে ভারত সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 1971 সালের 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলে। এর আগে ভারত এতদিন সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেনি। যখন মুক্তিযোদ্ধারা বীরত্বের সাথে একের পর এক এলাকা শত্রুমুক্ত করা শুরু করলো, ভারত তখন সুবিধাজনক অবস্থা বিবেচনা করে পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করল। 1971 সালে 6 ডিসেম্বর ভুটানের পরে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। অবশ্য সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ সমর্থন না থাকলে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করত কিনা সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার তার বইয়ে লিখেন, রাশিয়া চাইলে ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিতে পারত, কিন্তু রাশিয়া তা করেনি। ভারত বাংলাদেশকে সহযোগিতা করার পেছনে রয়েছে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক স্বার্থ। অখণ্ড পাকিস্তান ছিল ভারতের জন্য একটা হুমকি, তাই পাকিস্তানকে আলাদা করার মধ্যে তাদের স্বার্থ নিহিত ছিল। এ বিষয়ে জিডব্লিউ চৌধুরীর মতে 1971 সালে যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করার পর ভারত এই উপমহাদেশের একটি আধিপত্যবাদী ভূমিকা পালন করা শুরু করে। এই কথা সবাই বলে যে শক্তিশালী ও ঐক্যবদ্ধ পাকিস্তান সম্পর্কে ভয় সবসময় ভারতের মনে ছিল, আর তারা নিজেদের প্রয়োজনে পাকিস্তানকে বিভক্ত করার জন্য একটি সুযোগ খুঁজছিলেন। 1971 সালে এসেই সেই সুযোগটি পেয়েছিল এবং তারা যথাযথভাবে সেটিকে কাজে লাগিয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে ভারত তাদের ইচ্ছাকে বাংলাদেশের উপর চাপিয়ে দেন। মুজিবনগর সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ভারত অসম ও গোপন চুক্তির মাধ্যমে এদেশের 4টি সাংবিধানিক মূলনীতির মধ্যে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে সন্নিবেশিত করে। এই 2 মূলনীতিকে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো মনে প্রাণে মেনে নিতে পারেনি। যুদ্ধ পরবর্তী সময়ে সীমান্ত খোলা থাকায় ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে পাকিস্তান আমলের অস্ত্র থেকে শুরু করে আত্মসমর্পণকারীদের সকল অস্ত্র, সোনা গহনা, আসবাবপত্র থেকে টিভি, ফ্রিজ, কার্পেট লুট করে নিয়ে যায়। 1972 ও তার পরবর্তী সময় থেকে বাংলাদেশ হয়ে উঠল ভারতের একটি বাজার। বাস্তবিক পক্ষে ভারত নীতিগত অবস্থান থেকে কিংবা বাংলাদেশের মানুষকে ভালোবেসে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেনি, সহযোগিতা করেছে নিজেদের ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ বিবেচনায়। এবার আসি ফারাক্কা বাঁধ ও অমীমাংসিত পানি বন্টন চুক্তি নিয়ে। ভারত এবং বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা হচ্ছে 54টি।
যে নদীগুলোর পানি বন্টন সম্পর্কিত চুক্তি রয়েছে শুধুমাত্র একটি, যেটি গঙ্গা পানি বন্টন সম্পর্কিত চুক্তি। গঙ্গা বা পদ্মা নদীর উপরে নির্মিত ফারাক্কা বাঁধ 1972 সালে চালু করা হয়। এটি নির্মাণের আগে পাকিস্তান সরকার ভারত সরকারকে বাধা দিলেও ভারত তা শুনেনি। 1972 সালে বঙ্গবন্ধু এবং তৎকালীন ইন্দিরা গান্ধী পানি বন্টন সম্পর্কিত বিষয়ে বিবৃতি দেন। সিদ্ধান্ত ছিল বাংলাদেশ এবং ভারত এই পানি বন্টন সম্পর্কিত বিষয়ে যতদিন সিদ্ধান্তে না আসতে পারছে ততদিন পর্যন্ত তারা বাঁধ চালু করবে না। কিন্তু 1975 সালে বঙ্গবন্ধুর হত্যার পরে ভারত এই বিষয়টা নিয়ে কোনো তোয়াক্কাই করেনি। তারা সব পানিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে, বাংলাদেশের মানুষের প্রয়োজনকে তারা কখনো বিবেচনাই করেনি। 1976 সালে পানির ন্যায্য হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য মাওলানা ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ ঘোষণা দেন। সেটি সফলও করেন। একটি কমিটি সে সময় গঠন করা হয়েছিল। এরপর ভারত ও বাংলাদেশ সরকার একাধিকবার চুক্তি করে, তার মধ্যে অন্যতম 1977 সাল, 1982 সাল এবং 1985 সাল। চুক্তি হলেও তা বাস্তবায়িত হয়নি। ভারত আমাদের অধিকার দেয়নি। 1989 সালে ভারত একতরফাভাবে গঙ্গা থেকে পানি সরিয়ে নেয়, ফলে বাংলাদেশের নদ নদীগুলোতে পানির প্রবাহ চরম অবনতি ঘটে। 1992 সালে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ সমান পরিমাণ পানি পাবে, সেই বিষয়ে সকল ব্যবস্থা করবেন, কিন্তু ভারত কথা রাখেনি। 1996 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া গঙ্গার পানি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরিত হলেও ভারত কখনো বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পানি দেয়নি। এই বিষয়ে নয়া দিগন্ত পত্রিকায় 23 মার্চ প্রকাশিত 25 বছরেও পর্যালোচনা হয়নি গঙ্গার পানি বন্টন চুক্তি শিরোনামের একটি রিপোর্ট প্রকাশিত হয়, যেটাতে উঠে আসে গঙ্গা চুক্তির আসল বাস্তবতা। সারা বছর ভারত আমাদের ন্যায্য পানি না দিলেও বর্ষা মৌসুমে ঠিকই ভারত তাদের সমস্ত বাঁধ খুলে দেয় এবং বাংলাদেশের গ্রামের পর গ্রাম প্লাবিত হয় এবং আমাদের এই জনপদে নেমে আসে বন্যা এবং জনদুর্ভোগ। ভারত এবং বাংলাদেশের মধ্যে 54টি আন্তঃসীমান্ত নদী রয়েছে, যার মধ্যে শুধু গঙ্গা পানি বন্টন চুক্তি রয়েছে, যা মূলত অকার্যকর। বাংলাদেশে প্রবাহিত ভারতের উৎপত্তি হওয়া 54টি নদীতেই তারা বাঁধ, পানি বিদ্যুৎ প্রকল্প, রিজার্ভার সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে পানির প্রবাহকে আটকে রেখে, ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদ নদীতে পরিমাণ মতো পানির প্রবাহ থাকছে না। আবার বর্ষা মৌসুমেও অতিরিক্ত পানিতে বন্যায় ভাসছে এদেশের মানুষ। এছাড়াও ভারত বিভিন্ন সময়ে বাংলাদেশের সাথে যত ধরনের চুক্তি করেছে তার কোনোটা বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে আসেইনি, বরঞ্চ সেই চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশকে আরো ছোট করা হয়েছে। রেল ট্রানজিট সহ বন্দর ব্যবহারের বিষয়ে সরকারের সাথে যত ধরনের সমঝোতা স্মারক হয়েছে তার কোনোটাই আসলে বাংলাদেশের স্বার্থে নয়। সর্বশেষ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সবসময় ভারতের স্বার্থকে গুরুত্ব দিতে গিয়ে দেশের সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করেছে। সর্বশেষ শেখ হাসিনা সরকার ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে তার বিষয়ে বলতে গিয়ে দেশের বিশিষ্টজনেরা বলেন যে চুক্তির বিষয়ে তো সাধারণ মানুষেরা জানে না, যেই বিষয়টুকু জেনেছে তাতেই অনেক সমালোচনা হয়েছে। তাহলে আমরা আসলে বাস্তবিক পক্ষে জানি না যে বাংলাদেশের সাথে ভারতের কি চুক্তিগুলো হয়েছে। চলমান বন্যা সহ দেশের ইতিহাসের উত্তরাঞ্চলের যত বন্যা হয়েছে তা সব হয়েছে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে। এত কিছুর পরেও ভারতকে আমাদের বন্ধুরাষ্ট্র যারা বলে তারা দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে বিশ্বাস করে কিনা আমার জানা নেই। দেশের আনাচে কানাচে আজ একটাই বার্তা পৌঁছে দিতে চায়, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি।